গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো আগের দিন তোমাদের সাহিত্য মেলার অন্তর্গত 23 নম্বর অধ্যায়টি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা গল্পটি আমরা পড়ছিলাম। তো আগের ক্লাসে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জেনেছি এবং গল্পটির একটু বিশ্লেষণ আমরা পড়েছিলাম, তাই তো? তো আজকে সেই সুভা গল্পের পরবর্তী বিশ্লেষণ পর্ব নিয়ে আজ আমি হাজির হয়েছি। চলো দেখে নেওয়া যাক। তো আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তাই তো? তো শেষে কি দেখেছিলাম যে সাধারণ মানুষ যে এই সুভাকে যেমন গুরুত্ব দিত না, তাকে নজরআন্দাজ করতো, এমনকি তার নিজের মাও, সেখানে লেখক সুভার গুণ, তার রূপ, সৌন্দর্য সেগুলিকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন গল্পে। এবং সে যে কথা বলতে পারে না, কিন্তু তার চোখের ভাষা যে কত কিছু বলে যায়, কত কিছু প্রকাশ করতে পারে, মানুষ যে দেখলে বুঝতে পারে, সেটাও এখানে কত সুন্দরভাবে উপমা দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন গল্পের মধ্যে, তাই না? তো চলো এবার পরের প্যারা দেখো, 2 নম্বরে। গ্রামের নাম চণ্ডীপুর। তো কোন গ্রামের নাম চণ্ডীপুর? যে সুভা যে গ্রামে বাস করে সেই গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো। যে গ্রামের নাম চণ্ডীপুর এবং সেখানে একটি নদী রয়েছে, নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। তো বাংলাদেশের চণ্ডীপুর তাহলে কোথাকার? বাংলাদেশের। এবং সেই নদীটি বাংলাদেশের একটা ছোট নদী। নদীটি ছোট কিসের মতো? কার মতো? না, গৃহস্থ ঘরের মেয়েটির মতো। গৃহস্থ ঘরের মেয়েটি। তো গৃহস্থ মানে কি? যে গৃহবাসী, সেই গৃহে যারা বাস করে, সেই বাড়িটিতে যারা বসবাস করে, তারাই হয় গৃহস্থ। হুম। তো গৃহস্থ ঘরের মেয়েটির মতো। তো এখানে গৃহস্থ ঘরের মেয়েটির মতো বলতে কার কথা বোঝানো হচ্ছে? না, সুভার কথা বোঝানো হচ্ছে। তো এখানে বাংলাদেশের যে নদীটি, চণ্ডীপুরের সেই যে নদীটি, ছোট নদীটিকে সেই সুভার সঙ্গে তুলনা করা হচ্ছে। সেই নদীটিও সেই সুভার মতোই ছোট। হুম। বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। প্রসার মানে কি? বিস্তার। যে অনেকটা জায়গা জুড়ে, এমনটাও নয়। তাই বলছে বহুদূর পর্যন্ত তার প্রসার নহে, অর্থাৎ অনেক দূর পর্যন্ত সে বিস্তার লাভ করেনি। হ্যাঁ, ছোটখাটো একটা নদী। তারপর নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। নিরলসা, এটা নিরলস থেকে এই শব্দটা ব্যবহার করেছেন লেখক। তো নিরলস তার মানে কি? যে সে অলস নয়। তো অলস হলে কি হয়? যে সে থেমে থাকবে, তার নিয়ম মতো সে কাজ করবে না। কিন্তু সেই নদীটি নিরলস। হুম। সে তার কাজ করে যাচ্ছে। দেখো, নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। কুল কি? ওই যে নদীর যে তীর, সে তীরের কথা বলা হচ্ছে। এবং তন্বী নদী কেন বলা হচ্ছে? যে প্রথমেই বলা হয়েছে, দেখো, বাংলাদেশের একটি ছোট নদী, ঠিক আছে? তো যেহেতু ছোট নদী, তাই সেটাকে তন্বীর সঙ্গে তুলনা করা হয়েছে। তন্বী মানে একটা বাদ্যযন্ত্রের তার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সরু নদী, ছোট নদী, সেটাকে বোঝাতে তন্বীর সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ বাদ্যযন্ত্রের তারের মতো সরু সরু একটা নদী, সেই নদীটি আপন কুল রক্ষা করিয়া, অর্থাৎ তার নিজের যে নদীর যে তীর, দুই প্রান্তের যে তীর, সেই নিজের কুল রক্ষা করেই সে কাজ করে যায়। অর্থাৎ সে আপন বেগে বয়ে চলে। হুম। তারপর দুই ধারের গ্রামের সকলের সঙ্গেই তাহার যেন একটা একটা না একটা সম্পর্ক আছে। যে দেখবে, নদী যখন বয়ে চলে, একটা নদী, তার দুই পাশে কি থাকে? সেই তীর। হ্যাঁ। কুল। সেই কুলে কি থাকে? না, গাছপালা থাকে, বা সেই নদীর তীর জায়গাটা জুড়ে এক একটা গ্রাম থাকে, তাই না? তো সেই জন্য বলা হচ্ছে যে নদীর ধারের, দুই ধারের যে গ্রাম রয়েছে, সেই গ্রামের সকলের সঙ্গেই তার যেন একটা না একটা সম্পর্ক আছে। হুম।
তারপর দুই ধারে লোকালয় এবং তরুর ছায়া ঘন উচ্চ তট। দুই ধারে, সেই নদীটির দুই ধারে লোকালয়। লোকালয় মানে কি? যে লোক যুক্ত আলয়, অর্থাৎ যেখানে লোক বসবাস করে। হুম। তো সেই দুই ধারে যেহেতু গ্রাম রয়েছে, সেই গ্রামে লোকজন বসবাস করে, তো তাই বলা হচ্ছে লোকালয়। লোকালয় এবং তরু ছায়া ঘন উচ্চ তট। তরু ছায়া মানে কি? তরু মানে কি? গাছ। ছায়া মানে কি? গাছের ছায়া। এবং ঘন, হ্যাঁ, অর্থাৎ যে নদীর দুই ধারে যে ঘন গাছ থাকে, হুম, সেই গাছের ছায়ার উচ্চ তট। উচ্চ তট বলতে কি বোঝানো হচ্ছে? সেই নদীর যে তীর, হুম, সেই নদীর তীরগুলো বেশ উঁচু উঁচু। তো সেই উচ্চ তটের কথা বলা হচ্ছে, অর্থাৎ নদীর দুই ধারের যে উঁচু তীর বা বলা যায় তট যেটা এখানে রয়েছে, তো সেই উঁচু উঁচু তীর যেখানে অনেক গাছপালা রয়েছে এবং লোকালয়ও রয়েছে, লোকজন বসবাসও করে, সেই কথাই এখানে বলা হচ্ছে। তারপর নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। কার কথা বলা হচ্ছে? যে গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী। এবং এখানে দেখো নিম্নতল দিয়া, তো দেখো যে নদীর দুই ধার, তো দুই ধারে উচ্চ তট, উঁচু তীর, সেখানে ঘন গাছপালা এবং লোকালয়। ঠিক আছে? তো উঁচু তীর, গাছপালা, লোকালয়, তাহলে তার নিম্নতল দিয়ে কি বয়? নদী বয়। অর্থাৎ এখানে সেই নদীকেই বোঝানো হচ্ছে যে নিম্নতল দিয়ে, অর্থাৎ নিচের দিক দিয়ে গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী, অর্থাৎ সেই নদীটির সম্পর্কেই বলছে, নদীটির কথাই বলা হচ্ছে। এবং সেই নদীটিকে কি উপমা দেওয়া হচ্ছে? কি বলা হচ্ছে? না, গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী বলা হচ্ছে, যে গ্রামের লক্ষ্মী। এবং স্রোতস্বিনী কেন বলা হয়? দেখো, নদী তো বয়ে চলে, তাই না? তার একটা স্রোত থাকে, সেই স্রোতে ভেসে যায়, তো সেই জন্যই তাকে স্রোতস্বিনীও বলা হয়। তো নদীর সমার্থক শব্দ হিসাবেও কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে। তো সেই জন্য নদীকে বলা হচ্ছে গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী। আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে। আত্মবিস্মৃত মানে কি? আত্ম মানে কি? নিজের। বিস্মৃত মানে কি? যে ভুলে গেছে এমন, তাই তো, যে স্মৃতিতে নেই। তো আত্মবিস্মৃত অর্থাৎ নিজেকে ভুলে গেছে এরকম মনে করে দ্রুত পদক্ষেপে। দ্রুত পদক্ষেপে মানে কি? যে খুব দ্রুত পায়ে, যেরকমটা বলা হয়, তো খুব দ্রুত প্রফুল্ল হৃদয়ে। প্রফুল্ল মানে কি? আনন্দ, আনন্দিত। প্রফুল্ল হৃদয়ে মানে কি? যে আনন্দ মনে বা খুব আনন্দিত হয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। নিজের অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে, অর্থাৎ সে যে বয়ে চলেছে সেটাকেই তার সেটাই তার কাজ। নদীর কাজ কি? একমাত্র সে বয়ে চলে, তাই তো। তো সে সেই যে বয়ে চলেছে সেটাই সে তার, যেন সেটা তার কল্যাণমূলক কাজ একটা। হুম। তো সেজন্যই বলা হচ্ছে। তাহলে দেখো লাইনটা কি বলছে। তো এখানে একটা নদীর বর্ণনা করেছেন লেখক। সেই নদীটির বর্ণনাও এত সুন্দরভাবে করেছেন, কত কিছুর সঙ্গে উপমা দিয়ে প্রকৃতিটাকেও ফুটিয়ে তুলছেন। দেখো যে একটা নদী, সে তার তার যে দুই দিকের উঁচু তীর, সেই তীরে অনেক ঘন তরু অর্থাৎ গাছ, এবং সেখানে অনেক লোকালয়ও আছে। হুম। এবং নিচে দিয়ে, অর্থাৎ তার নিম্নতল দিয়ে নদীটি, এই নদীটি যাকে গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী বলা হয়েছে, সে নিজেকে একেবারে ভুলে গিয়ে খুব তাড়াতাড়ি, অর্থাৎ দ্রুত পদে, আনন্দিত মনে নিজের কাজ নিজে করে চলেছে। দেখো, নদীও তার কাজে সে খুশি, এবং খুশি খুশি সে তার কাজ করছে। হুম। আচ্ছা, তারপর বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই। বাণীকণ্ঠকে, না, সুভার বাবা, তাই? তো সেই বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরে, অর্থাৎ নদীর একদম তীরবর্তী এলাকায় বাণীকণ্ঠের ঘর। হুম। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা,
আম কাঁঠাল এবং কলার বাগান, নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ একেবারে নদীর ধারে, নদীর তীরে একেবারে সুভাদের বাড়ি অর্থাৎ বাণীকণ্ঠের ঘর। এবং তাদের যে গোটা বাড়ি, তাদের যে একটা গৃহস্থ, হুম তাদের যে আহ, কত কিছু রয়েছে সেগুলোও তিনি উল্লেখ করেছেন গল্পে। যে দেখো তাদের বাড়ি ঘর কিরকম, আরো কি কি আছে না, বাখারির বেড়া, তাদের যে ঘর আটচালা ঘর, সেগুলোর বাখারির বেড়া। বাখারি এক প্রকার, এখানে যেমন বেত হয়, দেখে থাকবে হয়তো বেতের বেড়া বা চাঁচের বেড়া বলে থাকে, তো সেখানেও এরকম বাখারির বেড়া হয়। হ্যাঁ, এবং ঘরটা আটচালা। তোমরা আহ খড়ের বাড়ি কিংবা অ্যাসবেস্টস দেওয়া এরকম বাড়ি দেখেছো কিনা জানি না। তো সেই যে বাড়িগুলো এরকম টাইপের হয়ে থাকে, আবার এদিক ওদিক থাকে, তো এরকম করে যে কটা চাল, ঠিক আছে, ধরো এরকম থাকে যে একটা চাল দুটো চাল এইরকম আটচালা টাইপের হয়, ঠিক আছে। তো যে কটা এরকম ধরনের জুড়ে জুড়ে থাকে সেরকমটাকে চালা বলা হয়। তো যাই হোক, তো সেই বাণীকণ্ঠের আটচালা বাড়ি, এবং সেটা বাখারির বেড়া দিয়ে ঘেরা। হুম আরো কত কি আছে তার, গোয়াল ঘর আছে, ঢেকিশালা আছে, খড়ের স্তূপ। খড় খড় তো তোমরা জানো যে ধান ঝেড়ে নেওয়ার পরে, সে মানে ধান হয় যেগুলোতে, যে ডাটা ডাটা মতো, সেগুলো তো শুকিয়ে গেলে খড় হয়, তো সেই খড়ের স্তূপ। তেঁতুল তলা অর্থাৎ তাদের তেঁতুল গাছ আছে, হুম আম কাঁঠাল গাছও আছে, কলার বাগান আছে। হ্যাঁ, এই সমস্ত কিছু নিয়েই তাদের গোটা গৃহস্থ। হুম নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। নৌকাবাহী মানে নৌকা যাত্রী। ওই নদী থেকে যারা নৌকাতে করে যায়, মানে সেই নদী থেকে নৌকাতে করে গেলেই বাণীকণ্ঠের ঘর বাড়ি, তাদের যা কিছু আছে সেটা দেখা যায়। এবং খুব সহজেই সেটা চোখে পড়ে। তারপর এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। তো এই এত কিছু বলার এটাই কারণ যে এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে, সচ্ছলতা কেন বলা হচ্ছে, এই যে দেখো কত কিছু বর্ণনা করেছেন লেখক, যে তাদের ঘর বাড়ি, হ্যাঁ যে বাখারির বেড়া, আটচালা ঘর। এবার তখনকার দিনে আটচালা ঘর মানে আহ বেশ সচ্ছল, তাদের আর্থিক অবস্থা বেশ ভালো, বড়সড় ঘর এরকম, অনেক বড় রকমের হয়। তো আটচালা ঘর আছে, গোয়াল ঘর আছে, তারপর ঢেকিশালা আছে, খড়ের স্তূপ, তার মানে তারা চাষবাসও করে, ধান চাষ করে থাকে। তেঁতুল তলা, আম কাঁঠাল কলার বাগান, এরকম মানে বেশ অনেকটা জায়গা জুড়ে তাদের সেই গার্হস্থ্য বা তাদের সেই ঘর বাড়ি। তো সেটাই বলা হচ্ছে যে এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে, তো এই এত কিছু রয়েছে, তার মানে কি তাদের আর্থিক অবস্থাও যথেষ্ট ভালো। হুম তাদের দিন যাপন হয় ভালোভাবে, তাদের আহ গার্হস্থ্য সচ্ছলতায় কাটে। তো এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে সেই বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না। অর্থাৎ বোবা মেয়েটি বলতে শুভার কথা বলা হচ্ছে, যে এই এত কিছুর মধ্যে যে শুভার দিকে কেউ নজর দেয় কিনা জানা নেই, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সেই নদী তীরে আসিয়া বসে। কে না, শুভা। শুভা যখন সেও তার বাড়ির টুকটাক কাজকর্ম করে, এবং সেই কাজকর্ম থেকে যখন সে একটু ফুরসত পায়, হুম বা বলা যায় একটু ছাড় পায়, হ্যাঁ, তখনই সে এসে সেই নদীর ধারে নদীর তীরে এসে বসে। হুম তারপর প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। এই যে প্রকৃতি, নদী, গাছপালা, নানান পশু পাখি, এই গোটাটা মিলেই তো প্রকৃতি। তো সেই প্রকৃতিই যেন তার, সে যে কথা বলতে পারে না, তার মুখের ভাষা নেই, সেই ভাষার অভাবটা যেন প্রকৃতিই পূরণ করে দেয়। তার মুখের ভাষা হয়েই যেন প্রকৃতি প্রকাশ করে। হুম তারপর যেন তাহার হইয়া কথা কয়, যে বললাম যে
সে কথা বলতে পারে না, তার মুখে ভাষা নেই, তো তার হয়েই যেন প্রকৃতিই যেন কথা বলে, যেন প্রকৃতিই বুঝিয়ে দেয় যে সে কি বলতে চাইছে। হুম। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে। হুম। ভাঙিয়া ভাঙিয়া পড়ে, অর্থাৎ দেখো যে সেই প্রকৃতির বর্ণনা এবার করছেন লেখক, যে প্রকৃতি কিভাবে তার মুখের ভাষা হয়ে প্রকাশ পায়। হুম। যে কত কিছুর সাথে তার ভাষা যেন উম, প্রস্ফুটিত হয় আরো। যে দেখো কি কি হয় না, নদীর কলধ্বনি, যে নদী যে আপন বেগে বয় এবং সে যে স্রোত যায়, তার ফলে কি হয়, একটা নদী দেখবে একটা কুলকুল আওয়াজ হয়, হ্যাঁ, তাই বলা হচ্ছে নদীর কলধ্বনি। লোকের কোলাহল, কোলাহল যে অনেক লোক যখন জোরে কথা বলে বা অনেক লোকের সমাগম থাকলে যে আওয়াজ হয়, সেটাকেই বলা হচ্ছে। তো লোকের কোলাহল, যে অনেক লোকজনের কথাবার্তা, উচ্চ রব আর কি। মাঝির গান, সেই এটা তো নদী, নদী থেকে তো নৌকা বেয়ে যায় মাঝিরা, যাত্রী পারাপার করে। তো সেই যে মাঝিরা, তারা তারা যখন যাওয়া আসা করে, তারা গান গায়, তো সেই মাঝির গান। পাখির ডাক, সেখানে পাখি ডাকে। তরুর মর্মর, তরু অর্থাৎ গাছ, গাছে যখন যখন হাওয়া হয়, গাছের পাতাগুলো যে আওয়াজ করে, সেই আওয়াজের কথা বলা হচ্ছে। তো তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া, অর্থাৎ এই যে চারিদিকের প্রকৃতির যে আওয়াজ, একটা প্রকৃতির যে ভাষা, নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, গাছেদের মর্মর আওয়াজ, এই সব কিছু মিশে চারিদিকের যে চলাফেরা আন্দোলনের যে যে কম্পনের সাথে এক হয়ে যায়। এই সমস্ত কিছু আওয়াজ, সমস্ত কিছু যেন তার মুখের ভাষা, সেগুলো এক হয়ে যায় এবং সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয়। সমুদ্রের তরঙ্গ রাশি, যে সমুদ্রের যে ঢেউ হয়, সেই যে তরঙ্গ, সেই তরঙ্গ রাশি বা সেই অনেকগুলো ঢেউয়ের মতোই বালিকার চির নিস্তব্ধ হৃদয়। চির নিস্তব্ধ কেন বলা হচ্ছে? কারণ তার মুখে কথা নেই, সে কথা বলতে পারে না, তার আওয়াজ নেই মুখে। তো সেজন্যই সেও নিস্তব্ধ, তার হৃদয়ও নিস্তব্ধ। কারণ সে তো তার মনের ভাবটা প্রকাশ করতে পারে না, তাই না? তো সেজন্যই বলা হচ্ছে সেই বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। অর্থাৎ সমুদ্রের বা নদীর ঢেউ যেমন তার তীরে আছড়ে পড়ে, হ্যাঁ, এবং এসে সেই সমুদ্রের ঢেউ সেটা যেমন ভেঙে যায়, মিশিয়ে যায়, তেমনি সেই বালিকার বা সুভার, তার সেই চির নিস্তব্ধ হৃদয় বা নিস্তব্ধ মন সেই উপকূলের নিকটে এসে, উপকূল সেই চণ্ডীপুরের সেই ছোট সরু নদী, সেই নদীর উপকূলে, নদীর তীরে এসে যেন ভেঙে ভেঙে পড়ে। তো এখানে দেখো, বালিকার সেই নিস্তব্ধ হৃদয়, তাকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং বা নদীর সেই ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা সেই নদীর উপকূলে এসে সেই নদীর ঢেউয়ের মতো যেন ভেঙে ভেঙে পড়ছে। হুম। তারপর প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। তো এই যে প্রকৃতি যেমন তার কথা হয়ে ফুটছে, তার ভাষাটাকে প্রকৃতিই প্রকাশ করছে। তো সেটাই বলছে যে প্রকৃতির এই বিবিধ শব্দ, যে নানান রকমের প্রকৃতির যে এই শব্দ, যে একটু আগেই এই এই যে লাইনগুলোতে বলা আছে যে প্রকৃতির যে শব্দগুলো, নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর ইত্যাদি, এই সমস্ত যে নানান রকমের শব্দ এবং বিচিত্র গতি, এই গতি কোন গতির কথা বলা হচ্ছে? যে মানুষের চলাফেরা, হুম, তাদের চলারও গতি, বা সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ, তাদের সেই গতি, সেই সমস্ত, এগুলো তো প্রকৃতিরই অন্তর্গত। তো
তো সেই এই সমস্ত নানান রকমের শব্দ, নানান রকমের গতি, এগুলোও যেন সেই সুভার মুখের ভাষা হয়ে দাঁড়িয়েছে। হুম। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। যে বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট, এই যে শুরুর দিকে বলা আছে, তার চোখের বর্ণনা লেখক কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন গল্পটিতে, যে তার আহ চক্ষু পল্লব বিশিষ্ট, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট তার বড় বড় দুটি কালো চোখ। হুম। তো তার সেই চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। হুম। যে সারা বিশ্ব জুড়ে যেন বিস্তৃত রয়েছে, সারা বিশ্ব জুড়ে যেন ছড়িয়ে রয়েছে তার সেই চোখের ভাষা। হুম। ঝিল্লি রব পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিতে, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। হুম। ঝিল্লি রবপূর্ণ তৃণভূমি, তৃণভূমি যেখানে গাছপালার মধ্যেও ঘাসের আধিপত্য থাকে। হুম। যে গাছও রয়েছে, আবার মাটিতে অনেক ঘাসও রয়েছে, সেগুলোই তো তৃণভূমি। তো সেই তৃণভূমি থেকে নক্ষত্রলোক পর্যন্ত যে শব্দাতীত, অর্থাৎ শব্দ দ্বারা প্রকাশ করা যায় না এরকম, যে বলার মতো ভাষা নেই এরকম, যেটাকে শব্দাতীত বলা হয়। হুম। তো সেই তৃণভূমি থেকে ঝিল্লি রব পূর্ণ তৃণভূমি, ঝিল্লি রব কেন বলা হচ্ছে, যে আহ ঝিঝি ডাকে, বা সেই ঝিল্লি যে যে সমস্ত ছোট ছোট পোকা থাকে যেগুলো ডাকে, সেই তাদের আওয়াজ ওয়ালা সেই তৃণভূমি, হ্যাঁ, আওয়াজ যুক্ত তৃণভূমি থেকে, হুম, যে বলে প্রকাশ করা যায় না, শব্দ দ্বারা প্রকাশ করা যায় না এরকম নক্ষত্র লোক পর্যন্ত, কেবল নক্ষত্রলোক বলতে সেই আকাশ, অর্থাৎ আহ তারা, সূর্য, চাঁদ, এই সমস্ত কিছু, যে আকাশ একেবারে সেই মানে একদম মাটি থেকে আকাশ অব্দি, সেই পুরোটাই বলা হচ্ছে, গোটা জগৎ জুড়ে বলা হচ্ছে, যেটা বিশ্বব্যাপী জুড়ে, যে গোটা বিশ্ব জুড়ে সমস্ত কিছু। হুম। কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। যে সেই বোবা মেয়েটি, তার আর কি থাকতে পারে? ইঙ্গিত, সে তো শুধুমাত্র ইঙ্গিতে, ইশারায় কিছু প্রকাশ করার চেষ্টা করতে পারে। এবং এই যে প্রকৃতির যে একটা কলরব, প্রকৃতির যে একটা আওয়াজ, যেটা তার মুখের ভাষা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সেই সুভার ক্রন্দন, সে যে কষ্ট পেলে সে যে কান্না করে, তার সেই কান্না, এবং তার চাপা এক দীর্ঘ নিঃশ্বাস, সে কষ্ট পেলে, সে মুখে প্রকাশ করতে না পারলে একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ে, যেটা থেকে বোঝা যায় যে তার তার মনের কষ্টটা, তার চেপে রাখা সেই কষ্টটা বোঝা যায়। হুম। তো তাই বলা হচ্ছে এখানে, দেখো লেখক যে যেটা সাধারণ মানুষ, তার মাও যেটা নজরান্দাজ করেছে, এবং মেয়েটি কি ফিল করে, কি অনুভব করে, তার সে কিভাবে প্রকাশ করে, তার সমস্ত তার মনের ভাষা, তার মনের ভাব, সেটা লেখক তুলে ধরেছেন গল্পটিতে কত সুন্দরভাবে। সে তার কাজের ফুরসত পেলে, কাজ থেকে অবসর পেলে, সে নদীর কাছে এসে বসে, সে প্রকৃতির সঙ্গে যেন একদম মিশে যায়, প্রকৃতিই যেন তার ভাষা হয়ে দাঁড়ায়। সেটা লেখক এখানে ভালোভাবে তুলে ধরেছেন। তারপর তারপর এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, হেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। তো মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খেতে যেত, মধ্যাহ্ন অর্থাৎ দুপুর বেলায়, তো দুপুর বেলায় তো যে যার বাড়িতে বিশ্রাম করে, তাই তো, এবং প্রকৃতি নিস্তব্ধ থাকে, নির্জন থাকে। তো সেই দুপুর বেলায় যখন মাঝিরা, মাঝি যারা খেয়া নৌকা, যারা যাত্রী পারাপার করে, তারা মাঝি, এবং জেলেরা, জেলে কারা, যারা মাছ ধরে, তো সেই নদীতে
নদীতে এই এই দুরকম থাকে যে মাঝিরাও থাকে, তারা খেয়া নৌকা নিয়ে যাত্রী পারাপার করে। আর এক থাকে যেটা হলো জেলে, যারা ওই নদীতে মাছ ধরে। তো সেই দুপুরবেলা যখন সেই মাঝিরা জেলেরা যখন খেতে যেত বাড়িতে, গৃহস্থেরা ঘুমোতো, অর্থাৎ গৃহবাসীরা, হচ্ছে মানুষজন, যখন সেই দুপুরে ঘুমাতো, পাখিরা ডাকিতো না, অর্থাৎ পাখিরা ডাকতো না, খেয়া নৌকা বন্ধ থাকতো, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। অর্থাৎ স্বজন জগৎ, যে এই জগতে এত মানুষজন, এত একদম ভরভরটা, তো সেই স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে যে একটা কাজকর্ম চলছে, একটা প্রক্রিয়া চলছে, যে যে যার আপন তালে যে যার কাজ করে চলেছে, তো সেই সময় যেন গোটা জগৎ যেন সমস্ত কাজকর্ম থেমে গিয়ে, মাঝখানে থেমে গিয়ে একটা ভয়ানক বিজন মূর্তি ধারণ করত। বিজন মূর্তি যে একটা নিস্তব্ধতা, হ্যাঁ, যে নির্জন অবস্থা। তো সেটাই বলছে যে একটা একটা প্রকৃতির নিয়ম অনুযায়ী যে একটা চলতেই থাকে। তোমরা দেখো, এই সকাল হলেই আহ বাইরে লোকজন অফিস যায়, বাচ্চারা স্কুলে যায়, সবাই যে যার কাজে ব্যস্ত, তাই না? যখন রাস্তায় বার হও, দেখবে তো তোমরাও যখন স্কুলে যাও, তখন দেখো নিশ্চয়ই যে সবাই নিজের নিজের মতো ব্যস্ত, চলছে, গাড়ি ঘোড়া চলছে, মানুষজন চলছে, যে যার কাজে সে তার চলেছে। হ্যাঁ, তো হঠাৎ সেই দুপুরবেলা একটা গ্রামে কি রকম অবস্থা হয়, যে দুপুরবেলা সাধারণত কেউ বাইরে থাকে না। হ্যাঁ, যে যার কাজে মানে যে যার ঘরে সে তার বিশ্রাম করে, প্রকৃতিটা নির্জন থাকে। তো সেটাই বলা হচ্ছে যে সব রকম কাজকর্ম চলতে চলতে গোটা জগৎ যেন সহসা, মানে হঠাৎ করে থেমে গিয়ে এক ভয়ঙ্কর আহ নির্জন অবস্থা তৈরি করেছে, বা একটা কঠিন নিস্তব্ধতা যেন ধারণ করেছে গোটা প্রকৃতি। হুম তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। অর্থাৎ, তো সেই যখন সেই গোটা জগৎ যেন হঠাৎ করে থেমে গেছে, হঠাৎ করে একটা কঠিন নিস্তব্ধতা ধারণ, মানে নির্জন অবস্থা ধারণ করেছে, তখন রুদ্র মহাকাশের তলে, মহাকাশকে রুদ্র বলা হয়েছে। রুদ্র কি? রুদ্রের, রুদ্র মানে হলো গর্জনকারী। হ্যাঁ, তো এই রুদ্র কাকে বলা হয় জানো তোমরা? শিবকে রুদ্র বলা হয়ে থাকে। শিব যখন প্রলয় মূর্তি ধারণ করে, সেটা তখন রুদ্র বলা হয় তখন তাকে। এবং এটা ঝড়ের দেবতাদের একটা দল হিসাবেও জানা যায়। একটা, এর দুটো প্রকৃতি রয়েছে, একটা শান্ত মূর্তি, একটা ওই আর কি প্রলয় মূর্তি। তো সেই প্রলয় মূর্তিটা হলো রুদ্র। ঠিক আছে, তো সেই রুদ্র মহাকাশের তলে কেবল একটা বোবা প্রকৃতি। তো আহ, গর্জনকারী প্রলয় মূর্তি ধারণকারী সেই মহাকাশ, সেই, মানে মহাকাশ, দেখো, শান্ত প্রকৃতিও হয়, আবার গর্জনকারী বা প্রলয় মূর্তি ধারণও করে প্রকৃতি, তাই না? দেখো, যখন নর্মাল থাকে ওয়েদার, যে সাধারণত যেমন রোদ ওঠার, যেমন রোদ উঠেছে, হালকা হাওয়া বইছে, এটা সাধারণ। এবং যখন ঝড় হয়, অনেক অনেক বৃষ্টি হয়, তো ঝড়ের সময় কি হয়, প্রকৃতিটা আহ মানে প্রকৃতির একটা প্রলয় মূর্তি ধারণ করে, তাই না? তখন গর্জে ওঠে প্রকৃতিটা। তো সেরকম বলা হচ্ছে যে তাই তার দুটো ভাগ আছে, যে একটা শান্ত রূপ, একটা প্রলয় রূপ। হ্যাঁ, তো এখানে সেই মহাকাশটাকে রুদ্র রূপ দেওয়া হয়েছে, অর্থাৎ প্রলয় আকার ধারণ করা হয়েছে, এরকমটা অর্থ বোঝাচ্ছে। তো সেই রুদ্র মহাকাশের তলে, অর্থাৎ সেই গর্জনকারী প্রলয় মূর্তি ধারণকারী মহাকাশের নিচে কেবল একটি বোবা প্রকৃতি। তো সেই নির্জন দুপুরটাকে বোবা বলা হচ্ছে, শুভার সঙ্গে মিলিয়ে। হ্যাঁ, এবং একটি বোবা মেয়ে, বোবা মেয়ে বলতে শুভার কথাই বোঝানো হচ্ছে, যে সেই নির্জন দুপুরে নিস্তব্ধ, চতুর্দিকে কেউ কোথাও নেই, সমস্ত কাজকর্ম হঠাৎ করে যেন থেমে গিয়ে একটা কঠিন নির্জনতা কাজ করছে। তো সেই নির্জন দুপুরটাকেও বোবা বলা হয়েছে তাই। হুম প্রকৃতিও যেন থেমে গেছে, বোবা হয়ে গেছে, এবং শুভা তো বোবাই।
তাই জন্য শুভার সঙ্গে এখানে মধ্যাহ্নের তুলনা করা হয়েছে, অর্থাৎ সেই ঠিক দুপুর বেলাকে তুলনা করা হয়েছে। সেই দুপুর যেমন বোবা, তেমনি শুভাও। তো সেই বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, তখন সেই দুপুর বেলা। অর্থাৎ বোবা প্রকৃতি, অর্থাৎ সেই দুপুর বেলার প্রকৃতি এবং শুভা মুখোমুখি চুপ করে বসে থাকতো, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। সুবিস্তীর্ণ রৌদ্রে কার কথা বলা হচ্ছে? যে সেই বোবা প্রকৃতির কথা বলা হচ্ছে। দুপুর বেলা কি থাকে? রোদ থাকে চতুর্দিকে। তো সেই সুবিস্তীর্ণ রৌদ্রে, অর্থাৎ সেই বোবা প্রকৃতির কথা বলা হচ্ছে যে সেই সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়, অর্থাৎ শুভা যে গাছের ছায়াতলে বসে থাকে। তারপর শুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয়, অর্থাৎ শুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়, তা ছিল। অর্থাৎ সেই শুভার গুটিকতক, অর্থাৎ অল্প কয়েকটা অন্তরঙ্গ। অন্তরঙ্গ মানে কি? যে ঘনিষ্ঠ বা খুব ভালো সম্পর্ক, এরকম। সেরকম গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল। কারা? এবার সেগুলোর বর্ণনা করছেন। গোয়ালের দুটি গাভী, গাভী যে গরু, তো তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। এই সর্বশী আর পাঙ্গুলি নামের দুটি গরু, তারা ছিল শুভার অন্তরঙ্গ বন্ধু। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত। দেখো, সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, অর্থাৎ এই যে দুটো গাভী, অর্থাৎ গরু, যে মেয়ে গরু আর কি, যাদেরকে গাভী বলা হয়, সেই গরু যাদের নাম সর্বশী আর পাঙ্গুলি, এই যে নাম দুটি ধরে কখনো শুভা তাদেরকে ডাকেনি, কখনো তাদের মুখে সে কথা সেই গরু দুটি শোনেনি, কিন্তু তারা সেই শুভার পায়ের শব্দ তারা চিনত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, যে শুভার মুখে কথা ছিল না, সেই কথাহীন তার একটা নিজস্বী একটা করুণ সুর ছিল, যে তার পায়ের শব্দেই তারা যেন বুঝতে পারতো যে এটা সেই মেয়েটিই আসছে, শুভাই আসছে। তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত, যে শুভার মর্ম বা শুভা যে আসছে তার সেই মর্ম তারা তার ভাষার থেকে তাকে সহজে বুঝতে পারত। শুভার কথার প্রয়োজন ছিল না, তাদেরকে ডেকে কথা বলার প্রয়োজন ছিল না, তার মর্ম, তার তার আসার একটা যে করুণ সুর যেটা বলা হয়েছে, তো তারা বুঝে যেত যে সেটা সেই শুভা বলে। তারপর শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখনো মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। তো সেই যে শুভা সে কথা বলতে পারতো না, তাদেরকে বলে বলে তাদেরকে আদর করতে পারতো না, কিন্তু সেই শুভা কখনো তাদেরকে আদর করছে, কখনো ভর্ৎসনা করছে, কখনো আবার মিনতি করছে, সেটা তারা মানুষের থেকেও ভালো বুঝতে পারতো। অর্থাৎ সেই যে তারাও তো কথাহীন, তারা যদিও বা হাম্বা হাম্বা করে বা তারা তাদের মতো ভাষায় বলে, কিন্তু সেটা তো মানুষ বুঝতে পারে না, তো সেজন্যই তাদেরকে কথাহীন বলছি। তো সেই প্রাণী মানে যারা মানুষ নয়, তারাও শুভাকে মানুষের থেকেও বেশি ভালো বুঝতে পারছে, তাকে কথা বলতে হচ্ছে না, তবুও তার তার সংস্পর্শেই তারা তার মনের ভাব বুঝতে পারছে। শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। দেখো কিভাবে সে আদর করতো, যে শুভা গোয়ালে ঢুকিয়া, অর্থাৎ তার সেই গরু তো গোয়ালেই থাকে, গোয়াল ঘর থাকে, গরু যে ঘরে থাকে সেই ঘরটাকে গোয়াল বলা হয়।
তো সেই গোয়ালে ঢুকে দুই বাহুর দ্বারা, যে দুই হাত দিয়ে সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া, যেই দেখো ছবিটিতে যেরকম দেওয়া রয়েছে যে কেমন করে দুই হাত দিয়ে তার সর্বশীর, যে এই পুরো গোটা মাথাটা নিয়ে গ্রীবা বেষ্টন করে, গ্রীবা মানে কি ঘাড়, এই গরুর যে ঘাড় আছে সেই ঘাড় গলদ সেটা পুরোটা কিরকম বেষ্টন করে, অর্থাৎ ঘিরে ধরে, জড়িয়ে ধরে তার কানের কাছে নিজের গণ্ডদেশ ঘর্ষণ করে, তো নিজের যে গাল, এই গালটাকে মানে এরকম করে ধরে এরকম ভাবে ঘর্ষণ করতো, সেটা বলছে আর কি। কানের কাছে ঘর্ষণ করতো মানে ঘষতো। এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। সেই পাঙ্গুলি, এই যে এই গরুটি, যে পাঙ্গুলি, সে যখন শুভা তার ওরকম মাথা ঘাড় বেষ্টন করে তার কানের কাছে নিজের গাল ঘষতো, তখন পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে শুভার দিকে তাকিয়ে থাকতো, নিরীক্ষণ করতো, অর্থাৎ যেন পর্যবেক্ষণের মতো, যে স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকে দেখতো। হ্যাঁ, আর তার গা চাটতো, যে শুভাও সেই পাঙ্গুলিকে আদর করে দিচ্ছে এবং পাঙ্গুলিও শুভাকে এক প্রকার আদর করে দিচ্ছে। বালিকা দিনের মধ্যে নিয়মিত ৩ বার করিয়া গোয়াল ঘরে যাইত, অর্থাৎ সেই শুভা দিনে ৩ বার করে সেই পাঙ্গুলি আর কি আরেকটি যে গরু, তার সঙ্গে গিয়ে ওরকম দেখা করত এবং তাদেরকে ওরকম ভাবে আদর করে দিত। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল, এবং এই যে ৩ বার করে গিয়ে মানে গোয়াল ঘরে গিয়ে তাদের সঙ্গে দেখা করতো, এবং সেটা ছাড়াও অনিয়মিত আগমনও ছিল, অর্থাৎ যে নিয়ম করে যে ৩ বার, তা ছাড়াও আরো অনেক সময়ও সে আসতো, মানে সেই গোয়াল ঘরে আসতো। আচ্ছা, গৃহে যেদিন কোনো কঠিন ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে, তো পরের দিন এই লাইনটি থেকে আহ পরের পাতা আবার পড়ানো হবে, কেমন? আচ্ছা, আরেকটু পড়িয়েই দিই। তো কি ছিল আগের পাতায়, যে গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, তখন সেদিন সে অসময়ে তাহার এই মূক বন্ধু দুটির কাছে আসিত। বাড়িতে যখন সে কঠিন কথা শুনতো, অর্থাৎ তার মা, বলাই আছে গল্পের শুরুতে যে তার মা তার প্রতি বিরক্ত বোধ করতো, তো তার মা যখন তাকে বকাঝকা করতো, কথা শোনাতো, তো তখন সে তো কষ্ট পেত। তো সেই জন্যই বলা হচ্ছে, যখন সে বাড়িতে সেরকম কঠিন কথা শুনতো, তখন সেদিন সে অসময়ে, অর্থাৎ নিয়মিতভাবে যে গোয়াল ঘরে যে ৩ বার আসতো, যখন বাড়িতে যখন বকাঝকা খেত, তখন সে অসময়ে তার এই মূক বন্ধু দুটির কাছে আসিত, অর্থাৎ ওই যে বললাম যে কথাহীন বন্ধু বা বোবা বন্ধু, সেই সর্বশী আর পাঙ্গুলি, সেই গরু দুটির কথা বলা হচ্ছে। তো যখন সে বাড়িতে কঠিন কথা শুনতো, তখন অসময়ে এই সর্বশী পাঙ্গুলি, এই বোবা বন্ধু দুটির কাছে সে আসতো। হুম, তাহার সহিষ্ণুতা, পরিপূর্ণ বিষাদ, শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তি দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। তাহার সহিষ্ণুতা, সহিষ্ণুতা কি? ধৈর্যশীলতা, সে যে ধৈর্য করে সহ্য করে আছে, তার সেই ধৈর্যশীলতা, পরিপূর্ণ বিষাদ, বিষাদ মানে কি? যে দুঃখ, তার একটা খেদ তার থেকেই আছে, মানে থেকে যায়, তো তার সেই কষ্ট দুঃখ, শান্ত দৃষ্টিপাত হইতে, মানে তারাও তো মুখ বলা হয়েছে তাদের, যে তারাও কথা বলতে পারে না, তাই তারা শান্ত দৃষ্টিতে তাকে দেখে, তারা কি একটা অন্ধ অনুমান শক্তি দ্বারা, তাদের যেন একটা অন্ধ অনুমান শক্তি রয়েছে, যেটা দ্বারা তারা যেন অনুমান করতে পারে, হুম, যে বালিকার মর্মবেদনা যেন বুঝতে পারতো। তো সেই যে গরু দুটি, মুখ বন্ধু তার, সর্বশী আর পাঙ্গুলি, তারা তো কথা বলতে পারে না, তারা তো মানুষও নয়, বোঝার মতো শক্তিও তাদের না থাকার কথা, কিন্তু তারাই সেই শুভার ধৈর্যশীলতা এবং তার যে সম্পূর্ণ সেই কষ্ট দুঃখ, সেগুলো তারা তাদের শান্ত দৃষ্টি থেকে শান্তভাবে শুভাকে দেখে, তাদের যেন একটা অন্ধ অনুমান শক্তি আছে, সেটা থেকে তারা সেই মেয়েটির কষ্ট, মনের কষ্ট যেন তারা বুঝতে পারতো। হুম,
এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। তো যেটা মানুষের করার কথা সেটা একটা পশু করছে। হুম সেজন্যই আহ, শুরুতেই প্রথম ক্লাসে বলেছিলাম আমি যে এই যারা প্রতিবন্ধী, যেমন মুখ, বিশেষ করে মুখ বধির, তারা মানুষের থেকে এই প্রকৃতির আর পশু পাখিদের আহ বেশি আকৃষ্ট হয়, তাদের সঙ্গে বেশি ভালোভাবে মিশতে পারে। তো দেখো, যেখানে মানুষের বোঝার কথা, সুভাকে বোঝার চেষ্টা করার কথা, সেখানে সেই নির্বাক পশু দুটি যেন সুভাকে বুঝছে, তার কষ্টে সান্ত্বনা দিচ্ছে। কিভাবে যে সুভার গা ঘেঁষে এসে, যে যখন তারা বুঝতে পারতো যে মেয়েটির মনের কষ্ট, সে কষ্ট পেয়েছে, কষ্ট পাচ্ছে, তখন সুভার গা ঘেঁষে এসে অল্পে অল্পে তার বাহুতে, মানে সুভার হাতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সাথে, যে সে তো বলতে পারে না, তার মুখে কথা নেই, তাই নির্বাক বলা হচ্ছে, সেই নির্বাক ব্যাকুলতার সাথে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। হুম আচ্ছা, এই পর্যন্ত। তারপরে গল্পের পরবর্তী অংশ আবার পরের ক্লাসে। আশা করছি সবাই বুঝতে পারছো। যদিও বা কোনো অসুবিধা থেকে থাকে, অবশ্যই তোমরা পরের ক্লাসে জানাবে, কেমন? তো আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই শুভা গল্পের বিশ্লেষণ পর্বের পরবর্তী অংশ নিয়ে। ধন্যবাদ।